প্রিয় ছাত্রছাত্রী, লকডাউনের পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগ আমফানের পরিপ্রেক্ষিতে যে ভয়াবহ বিপর্যয়, তার মধ্যেও আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের দশম শ্রেণীর পাঠ্য পথের দাবি রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত রাজনৈতিক উপন্যাস পথের দাবি ষষ্ঠ পরিচ্ছেদের শেষাংশ এবং সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ নিয়ে আমাদের পাঠ্য পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক। 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1938 খ্রিস্টাব্দে মারা যান। আমাদের পাঠ্য রচনাংশটি নেওয়া হয়েছে 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস পথের দাবি থেকে। তাহলে উৎস পথের দাবি উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নামকরণ করছেন লেখক পথের দাবি। পথ মানে রাস্তা, আর দাবি অধিকার। দেখো, অধিকার বা প্রাপ্য বিষয় আমরা অবশ্যই আদায় করে নিতে হয়, নইলে কিন্তু পাওয়া যায় না। অধিকার কেউ কাউকে কখনো দেয় না, আদায় করে নিতে হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই রাজনৈতিক উপন্যাসে সেই রকম একটা চরিত্র, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটা রচনা করেন। যদিও উপন্যাসটা পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার এটাকে বাজেয়াপ্ত করেন, প্রকাশ নিষিদ্ধ করে দেওয়া হয়। তাহলে একটু খেয়াল করো, আমাদের এই রচনাটির উৎস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত পথের দাবি। এই রচনাটির প্রেক্ষাপট একটু পূর্ব আলোচনা যদি আমরা করি, দেখব অপূর্ব হালদার বলে এক যুবক, উচ্চ শিক্ষিত যুবক, সে কাজ নিয়েছে বার্মা বা মায়ানমারে, যার রাজধানী রেঙ্গুন, সেখানে সে কাজ করছে। যখন অফিসে আছে সেই অবস্থায় তার বাড়িতে চুরি হয়েছে। সেই চুরির রিপোর্ট লেখাতে গেছে থানায়। যে কোনো নাগরিকেরই কর্তব্য, বাড়িতে যদি চুরি ডাকাতি হয় থানায় সেটা ইনফর্ম করা, থানাতে জানানো। এবং সেখানে গিয়ে, থানায় গিয়ে তার সাথে দেখা হয়ে গেছে পূর্ব পরিচিত বাংলাদেশের পদস্থ পুলিশ কর্মচারী নিমাই বাবুর সাথে। এবং সেখানে সে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারই মজাদার বিবরণ এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখছেন। তাহলে দেখো, আমাদের পাঠ্য রচনাটি যদি আমরা ভিতরে প্রবেশ করি, আমরা কি দেখব? পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জনা ছয়েক বাঙালি মোটখাট লইয়া বসিয়া আছে। আমি তোমাদের বলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক, অমর কথা শিল্পী বলা হয় তাকে। এবং এই শরৎচন্দ্রের ছদ্মনাম খেয়াল করবে অনিলা দেবী। অনিলা দেবীর ছদ্মনামে তিনি লিখেছিলেন। এবং আমাদের এই পাঠ্য রচনাটি সর্বপ্রথম বঙ্গবাণী নামক পত্রিকায় প্রকাশিত হয়। থানাতে গেছে অপূর্ব রিপোর্ট লেখানোর জন্য, এবং কি দেখতে পাচ্ছে না, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটখাট লইয়া বসে আছে। জন ছয়েক বাঙালি মোটখাট নিয়ে বসে আছে। জগদীশ বাবু ইতিমধ্যে তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছে। পুলিশ কর্মচারী জগদীশ বাবু, থানার ভারপ্রাপ্ত অফিসার, তিনি সমস্ত খানা তল্লাশি করছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরেকটা ঘরে আটকায় রাখা হইয়াছে। এই জনা ছয়েকের মধ্যে একজন বিশেষ একজনকে তার সন্দেহ হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে। ইহারা সকলে
উত্তরবঙ্গে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছে। এই 6 জনকে যাদের আটক রাখা হয়েছে তারা কোথায় ছিল না উত্তরবঙ্গের বর্মা অয়েল কোম্পানির তেলের খনি, অর্থাৎ সেখানে তারা কাজ করছিল। সেখানে জল হওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে আসে। আমি বললাম বার্মা বা মায়ানমার ব্রহ্মদেশ, এই ব্রহ্মদেশের রাজধানী হচ্ছে রেঙ্গুন। তারা রেঙ্গুনে এসে গেছে। ইয়াদের নাম ধাম ও বিবরণ লইয়া সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট, রাজনৈতিক সন্দেহ ভাজনকারী সব্যসাচী মল্লিক। একটু খেয়াল করো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের নায়ক চরিত্র এই সব্যসাচী মল্লিক। অনুমান করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে শরৎচন্দ্র এই সব্যসাচী মল্লিক চরিত্রটিকে অঙ্কন করেছে। সব্যসাচী নামটা তোমরা শুনেছ। মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলা হয় সব্যসাচী। 2 হাতে যে তীর চালনায় দক্ষ সেই সব্যসাচী, যার আদর্শে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে চরিত্রটা অঙ্কন করছেন শরৎচন্দ্র। লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হয়ে গেছে। তাহলে যে লোকটিকে নিয়ে আমাদের আলোচনা, সব্যসাচী মল্লিক, তাকে নিয়ে আসা হয়েছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখায়। 30-32-এর মতো বয়স, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগে। অর্থাৎ যে চরিত্রটাকে নিয়ে আমাদের আলোচনা, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, হয়তো আর বেশি দিন এই সংসারে সে থাকবে না, এরকম একটা চরিত্র। সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। দুরারোগ্য, দুঃখযুক্ত আরোগ্য, অর্থাৎ সহজে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। আশ্চর্য, খেয়াল করবে, আযুক্ত চর্চ, আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। অদ্ভুত বানানটা খেয়াল করো, হস্য, সব ভূত দীর্ঘ হয়, কিন্তু অদ্ভুত বানানটা হস্য। তার 2টি চোখের দৃষ্টি, অর্থাৎ ওই চরিত্রটির যেটি সব থেকে বেশি আকৃষ্ট করছে অপূর্বকে, তার চোখের দৃষ্টি। সে চোখ 2টি কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অর্থাৎ সব্যসাচী চরিত্রের ওই 2টি চোখের দৃষ্টি তাকে বিশেষভাবে আকৃষ্ট করছে অপূর্বকে। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। তাহলে যে চরিত্রটিকে এখানে নিয়ে আসা হয়েছে, অপূর্বকে যা আকৃষ্ট করছে বিশেষভাবে ওই চোখের দৃষ্টি। যে চোখের দৃষ্টি তাকে আকৃষ্ট করছে, ইহারই কোনো অতল তলে তাহার ঠিক প্রাণ শক্তিটুকু লোকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। অর্থাৎ মৃত্যুও যেখানে ভয় পায়, সেই চোখের প্রাণ শক্তি যেন সেখানে আছে। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া রইল। তাহলে অপূর্বের পরিচয় আমরা আগেই পেয়েছি। অপূর্ব হালদার বাংলাদেশ থেকে গেছে জীবিকার প্রয়োজনে ওই মায়ানমারে বা রেঙ্গুনে, সেখানে আছে। সেই অপূর্ব সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বের দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শোক 16 আনায় বজায় আছে। এই লাইনটা তোমরা একটু দাগ দিয়ে নাও। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু 16 আনায় বজায় আছে, তার স্বীকার করিতে হইবে। কি বলো অপূর্ব? আমি আগেই বলেছি নিমাইবাবুকে, নিমাইবাবু অপূর্বের পূর্ব পরিচিত, যিনি এই রেঙ্গুনে এসেছেন রাজনৈতিক সন্দেহ বাচনকারী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তারের প্রয়োজনে, যিনি অপূর্বের পূর্ব পরিচিত বাংলাদেশের পুলিশ কর্মচারী। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। অর্থাৎ তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। অর্থাৎ এমন একটা চরিত্রকে হাজির করা হয়েছে
যে যার চোখের দৃষ্টি অপূর্বকে আকৃষ্ট করেছে, এমনি ছোট করিয়া ছাঁটা, মাথায় চেরা স্মৃতি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। অর্থাৎ এই চরিত্রটাকে একটা সাধারণ বাঙালি চরিত্র বলে মনে হচ্ছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। দেখো, হাস্যরসের উদ্রেক হয় আমাদের তখনই যখন একটা বিসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়, কাজে এবং কথায় অসঙ্গতি। আমরা হাসি কেন? হাসির মূল কারণ কি? মানব চরিত্রের অসঙ্গতি। তাহলে যে চরিত্রটাকে আমাদের সামনে হাজির করা হচ্ছে তার আচার আচরণ, বেশভূষা হাসির উদ্রেক করছে। কেমন আছে? গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বা দাগা একটি রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নেই, ওড়না উত্তরীয় কোনো বালাই নেই। পরনে বিলাতি বিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, গায়ে সবুজ রঙের ফুল মোজা। অর্থাৎ তার আচার আচরণ, তার সাজ বেশ আমাদের হাস্যরসের উদ্রেক করছে। পরনে বিলাতি বিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের মেজদা বা নতুনদা, এই দুটো চরিত্রের সাথে তোমাদের যদি পরিচয় থাকে, তাদের যেমন কাজে এবং কথায় অসঙ্গতি, এই সব্যসাচী মল্লিক এই চরিত্রটা ঠিক সেই রকম ভাবেই শরৎচন্দ্র আঁকার চেষ্টা করছেন। তার সাজ পোশাক এবং তার বেশভূষা আমাদের হাস্যরসের উদ্রেক করছে। পরনে বিলাতি বিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টেকসই করিয়া আগাগোড়া লোহার নাল বাঁধা। অর্থাৎ তার সাজ পোশাকের যে বর্ণনা দিচ্ছেন, হাতে একগাছি হরিণের সিংহের হাতল দেওয়া পেটের ছড়ি, কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। অর্থাৎ হাস্যরসের উদ্রেক করছে। ইহার আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেন। নিরীক্ষণ দেখো, সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাই? নিযুক্ত ইক্ষণ। যাকে খুঁজছেন সে যে নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ যাকে খোঁজার জন্য পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যাকে হাতে নাতে পাকড়াও করার জন্য বাংলাদেশ থেকে রেঙ্গুনে ছুটে গেছেন নিমাইবাবু, তাকে তার যে একটা কালচার, তার যে একটা সংস্কৃতি আছে, সেটা অপূর্ব জামিন হতে পারে যে যাকে খোঁজা হচ্ছে সে মানুষটাই নয়। নিমাইবাবু চুপ করিয়া রইলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার মানে সংস্কৃতি। অর্থাৎ যে সব্যসাচী মল্লিক, যাকে খোঁজার জন্য সমগ্র ইংরেজ বাহিনীর পুলিশ সম্পূর্ণভাবে ব্যতিব্যস্ত, যাকে খোঁজা হচ্ছে, এ যে সে নয়। অপূর্ব পরিষ্কার করে নিশ্চিত করে দিতে চায়। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একটু খেয়াল করো, সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে এখানে এসে উপস্থিত হয়েছে। গিরিশ বানানটা খেয়াল করো, হস্য গিরিযুক্ত ঈশন, অর্থাৎ হিমালয় সর্বশ্রেষ্ঠ পর্বত, আর দুটোই হস্য, খেয়াল করবে সেটা মহাদেব। অর্থাৎ এই গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে পুলিশের চোখে ধোঁকা দেওয়ার জন্য, পুলিশকে ঠকানোর জন্য বীর বিপ্লবী সব্যসাচী মল্লিক এই পুলিশ স্টেশনে হাজির হয়েছে, পুলিশের চোখে ধোঁকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? অর্থাৎ ওই যে 6 জনকে আটক করা হয়েছিল তার একজন এখন বেগুনেই থাকবে। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাগে এবং পকেটে কি আছে। ট্যাগে মানে কোমরের এই অংশে, এবং সেই ট্যাগে এবং পকেটে কি আছে সেটা জানার জন্য নিমাইবাবু খানা তল্লাশি করতে শুরু করেছেন। কি বেরোচ্ছে? তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হলো। একটু খেয়াল করো, তার ট্যাগ থেকে কি বাদ হলো? একটা টাকা আর গন্ডা 6 পয়সা। পকেট হইতে একটা লোহার কম্পাস, তোমরা জানো দিক নির্ণায়ক যন্ত্রকে বলে কম্পাস। মাপ পরিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। অর্থাৎ
আর 5 জন সাধারণ বাঙালির কাছ থেকে যা মেলে সেই ট্যাগ এবং পকেট থেকে ওই গিরিশ মহাপাত্র, যে আসলে কিন্তু ছদ্মবেশী বীর বিপ্লবী সব্যসাচী মল্লিক, সে কিভাবে পুলিশের চোখে ধোঁকা দিচ্ছে, কিভাবে পুলিশকে বোকা বানিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার একটা মজাদার বিবরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে হাজির করছেন অপূর্ব চরিত্রের মাধ্যমে। নিমাইবাবু বললেন, তুমি গাঁজা খাও? কিন্তু গাঁজা কলকে বেরিয়েছে না, অর্থাৎ তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। আমি প্রথমেই বললাম যে হাস্যরস সৃষ্টি করতে গেলে কাজে এবং কথায় অসঙ্গতির প্রয়োজন। তার পকেট থেকে গাঁজা কলকে বেরোচ্ছে, কিন্তু সে পুলিশকে বলছে কি সে গাঁজা খায় না। তবে বস্তুটি পকেটে কেন? আগে পথে খুঁজে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছে। একটু ভাবো যে সে নিজে গাঁজা খায় না, কিন্তু যদি লোকের কাজে লাগে, যদি লোককে সাহায্য করতে পারে, সেই জন্য সে গাঁজার কলকেটা পকেটে তুলে রেখেছে। জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কইলেন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি। অর্থাৎ আরেক পুলিশ কর্মচারী জগদীশ বাবুকে বলছেন, নিমাইবাবু কি সদাশয় ব্যক্তি দেখো, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান নয়। অর্থাৎ তুমি বলছো গাঁজা খাওনি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ আছে। বলতেই পারতে খান, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো। কে বুড়ো মানুষ? নিমাইবাবু, অর্থাৎ উচ্চ পদস্থ কর্মচারী, যিনি বাংলাদেশ থেকে রেমুনে গেছেন সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার জন্য। বলছেন যে বুড়ো মানুষের কথাটা শোনো, অর্থাৎ নিজের ক্ষতি করো না, আর তুমি খেও না। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলল, আগে না, মাইনি খায়নি, তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনি। দেখো সব্যসাচী মল্লিক কি অসাধারণ অভিনয় করছে। অর্থাৎ পুলিশের অভিজ্ঞ পুলিশ কর্মচারী দুজন আছেন, নিমাইবাবু এবং জগদীশ বাবু, তাদের চোখে তাদের হাত থেকে বাঁচার জন্য, তাদেরকে বোকা বানানোর জন্য কি অসাধারণ অভিনয় ক্ষমতার অধিকারী সে। আমি বললাম সব্যসাচী যার 2 হাত সমান চলে, তাহলে অপূর্ব সামনে এবং পুলিশ কর্মচারীদের সামনে কি অসাধারণ অভিনয় করছে এই গিরিশ মহাপাত্র রূপী সব্যসাচী মল্লিক। জগদীশ বাবু চটায় চটিয়া উঠিয়া কইলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনি, মিথ্যেবাদী কথা। অর্থাৎ জগদীশ বাবুর সাথে এবং নিমাই বাবুর সাথে কথোপকথন চলছে, অপূর্ব কিন্তু তার সাক্ষী। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। প্রথমেই বললাম নিমাই বাবুর সাথে পূর্ব পরিচিত এই অপূর্ব উচ্চ শিক্ষিত যুবক, যে কাজের প্রয়োজনে রেমুনে এসে উপস্থিত হয়েছে, সেখানে দেখা হয়ে গেছে এবং তাকে বলছে, কাকাবাবু আমি এখন চললাম, আমার কাজ আছে। নিমাই বাবু উঠিয়া দাঁড়িয়ে বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। আমি প্রথম থেকেই বললাম যে সব্যসাচী মল্লিক বীর বিপ্লবী, রাজনৈতিক কি বলবো নেতা। সে উপস্থিত হচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে, রেমুনে এসেছে রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য, এবং কি অপূর্ব অভিনয় করছে সে গিরিশ মহাপাত্র রূপে পুলিশের চোখে ধোঁকা দেওয়ার জন্য। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইয়া কইলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। এই শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মা এসেছে এ খবর সত্য। অর্থাৎ সব্যসাচী মল্লিক যে বর্মাতে এসে উপস্থিত হয়েছে এ খবরটা সত্য। জগদীশ কইলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বলো। অর্থাৎ পুলিশও তিতি বিরক্ত হয়ে গেছে। অর্থাৎ এই যে কখনোই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হতে পারে না, এটা কিন্তু পুলিশ নিশ্চিত। নেবুর তেলের গন্ধে একটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। অর্থাৎ বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হয়ে আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জোড়ানো মাইলা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করল। একটা সামান্য ঘটনা, পুলিশ স্টেশন,
অপূর্ব হালদারের সামনে অভিনয় হচ্ছে উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী নিমাই বাবু ও জগদীশ বাবুর সামনে কিভাবে রাজনৈতিক সন্দেহভাজনকারী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক তাদের চোখে ধোঁকা দিয়ে অপূর্ব অভিনয় ক্ষমতার মাধ্যমে সেখান থেকে বের হয়ে যাচ্ছে পুলিশ স্টেশন থেকে, তার একটা মজাদার বর্ণনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের এই পাঠ্য রচনায় হাজির করছে। দেখো তোমরা তোমাদের এমসিকিউ এবং এসএকিউ 1 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরের ছোট প্রশ্ন আছে এবং 5 নম্বরের বড় প্রশ্ন আছে 150টা শব্দ। এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ তোমাদের যেটা জানতে হবে, ওই যে 6 জন বাঙালিকে আটক করা হয়েছিল তারা কোথায় কাজ করছিল? উত্তরবঙ্গে বর্মা অয়েল কোম্পানি। একটু খেয়াল করো, সব্যসাচী মল্লিক তাকে কি বলছেন? পলিটিক্যাল সাসপেক্ট। আমি বললাম সব্যসাচী মল্লিকের চরিত্রটা আঁকা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে, কেননা তৎকালীন পরাধীন ভারতবর্ষে এই উপন্যাসটা বিপ্লবীদের কাছে কতখানি সহায়ক হয়েছিল। ইংরেজ সরকার বাধ্য হয় এই উপন্যাসটাকে বাজেয়াপ্ত করতে, এর প্রকাশ নিষিদ্ধ ঘোষণা হয়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রাজনৈতিক উপন্যাস পথের দাবি তৎকালীন বিপ্লবীদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিংবা সব্যসাচী মল্লিকের যেটা সব থেকে আকৃষ্ট করে তার দুটি চোখের দৃষ্টি। আরেকটা জিনিস দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝা গেছে। কার কথা বলা হয়েছে? ওই সব্যসাচী মল্লিক, অর্থাৎ পুলিশ স্টেশনে যাকে সন্দেহ করে আনা হয়েছে। আর কি দেখো, তার সাজ পোশাকের বর্ণনা, জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পর্দে বাঁধ আঁকা একটা রুমালের কিয়দংশ, অর্থাৎ যে বেশ ধারণ করে এসেছে ছদ্মবেশ, অর্থাৎ সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ যে ধারণ করে এসেছে সেই বর্ণনা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আছে, দেখি তোমার ট্যাগে এবং পকেটে কি আছে। ওই নিমাই বাবু সার্চ করছেন তাকে, তার কাছ থেকে কি পাওয়া যায়, এই জন্য তার ট্যাগে এবং পকেটে কি বেরোচ্ছে? তার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির। এটা সবসময় প্রশ্ন আসে 3 নম্বরের, একটু খেয়াল করো। তার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটি লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটি ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটা খেয়াল করো। আরেকটা জিনিস, বুড়ো মানুষের কথাটা শুনো। কে বুড়ো মানুষ? বুড়ো মানুষ হচ্ছে নিমাই বাবু, বাংলাদেশের উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী, যিনি সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার জন্য রেঙ্গুনে এসে উপস্থিত হয়েছে। কি বলছেন? যে গাঁজার কলকে আছে অথচ সে খায়নি। খেয়াল করে দেখো, অভিজ্ঞতা দিয়ে তিনি বলছেন যে গাঁজা খাওয়া ঠিক নয়, শরীর অসুস্থ হতে পারে, সেই জন্য নিষেধ করছেন। এই বিষয়গুলো কিভাবে হাস্যরসের সৃষ্টি করছে। ওই অপূর্বর সামনে তোমার পুলিশ স্টেশনে কিরকম একটা অভিনয় ক্ষমতার মাধ্যমে সে সেখান থেকে বেরিয়ে গেল, তার একটা মজাদার বর্ণনা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বললাম শ্রীকান্ত উপন্যাসের কথা, শ্রীকান্ত উপন্যাসের নূতন দা কিংবা মেজদা যেভাবে মজাদার ভাবে শরৎচন্দ্র উল্লেখ করেছেন, এখানেও এই চরিত্রটা গিরিশ মহাপাত্র রূপী সব্যসাচী মল্লিক কি অদ্ভুত অভিনয় ক্ষমতার মাধ্যমে উচ্চ পদস্থ পুলিশ কর্মচারীদের সে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সেখান থেকে চলে গেল, তার মজাদার বর্ণনা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিচ্ছে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা আবার বাকি অংশটা আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে।